গল্পটি শুরু হয় 2034 সালে, যখন পুরো দক্ষিণ কোরিয়া একটি মারাত্মক ভাইরাসে আক্রান্ত হচ্ছিল। এই লোকের ভাইরাসটি করোনা ভাইরাসের চেয়ে 10 গুণ বেশি বিপজ্জনক ছিল, যার কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল। এই লোক যাতে অন্য দেশে ছড়িয়ে না পড়ে সেজন্য সেনাবাহিনী পাখিদেরকেও হত্যা করতেছিল। রাস্তায় মানুষ রক্ত বমি করছিল, যানবাহনগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল এবং পুরো শহর বিশৃঙ্খলায় ছিল। শহরে যখন মৃতদেহ কবর দেওয়ার মতো আর কোনো জায়গা ছিল না, তখন সরকার মৃতদেহগুলোকে আবর্জনার মতো সংগ্রহ করে স্টেডিয়ামে দাহ করার সিদ্ধান্ত নেয়। এটি ছিল এই ভাইরাসের চরম প্রকোপের সময়। কিন্তু এসব কিভাবে শুরু হয়েছিল তা জানতে আমাদের কয়েক সপ্তাহ পিছনে ফিরে যেতে হবে, যেখানে দেখানো হয় যে কয়েক সপ্তাহ আগে হংকং থেকে কিছু অবৈধ অভিবাসীকে একটি শিপিং কন্টেনারে করে দক্ষিণ কোরিয়ার একটি শহরে পাঠানোর প্রস্তুতি চলছিল। যখন সেখানকার দায়িত্বে থাকা ব্যক্তিটি কন্টেনারটি পরিদর্শন করতে আসেন, তিনি দেখেন যে কন্টেনারের ভিতরে একজন লোক উচ্চস্বরে কাঁদতেছে। তা সত্ত্বেও দায়িত্বে থাকা ব্যক্তি জোর দিয়ে বলে যে সবকিছু ঠিক আছে এবং কন্টেনারটি দক্ষিণ কোরিয়া পাঠিয়ে দেন। গুলদান শহরের অন্য কোথাও কিম নামের একজন মহিলা তার গাড়িতে করে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ তার গাড়িটি দুর্ঘটনার শিকার হয় এবং এই দুর্ঘটনার কারণে খাদে পড়ে যায়। উদ্ধারকারীরা তাকে উদ্ধার করতে দ্রুত এসে পৌঁছায়, কিন্তু গাড়িটি খাদে এমনভাবে আটকে ছিল যে একেবারে কেবল একজনই তা নামাতে পারছিল। কাংজে নামের একটি ছেলে ধীরে ধীরে খাদ থেকে নেমে আসে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সামান্যতম নড়াচড়ার ফলেই কিম গাড়ি সহ খাদে পড়ে যেতে পারতেন। নিজের অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা ব্যবহার করে কাংসি কিমের কাছে পৌঁছায় এবং তাকে নিরাপদে টেনে বের করে আনে। এই সাফল্যের পর সে কিমের সাথে কথা বলতে তার কাছে যায়, কিন্তু কিম তাকে উপেক্ষা করে একটি অ্যাম্বুলেন্সে করে চলে যায়। সেই রাতে কিম কাংসিকে ফোন করে দুর্ঘটনার ঘটনাস্থলে তার সাথে দেখা করতে বলে। এ কথা শুনে কাংসি অত্যন্ত আনন্দিত হয়, কারণ সে ভেবেছিল কিম তাকে ধন্যবাদ জানাতে ফোন করেছে। কিন্তু সেখানে পৌঁছে সে জানতে পারে যে কিম তাকে তুষকের ভিতর থেকে তার ব্যাগটি উদ্ধার করার জন্য ফোন করেছিল। তারপর এইটা হয় সে গভীরভাবে দুঃখিত হয়। তবে কিম চলে যাওয়ার সাথে সাথে কাংসি এক সহকর্মীর সাথে তুষকের নিচে ঢুকে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি পরীক্ষা করে কাংসি একটি পরিচয়পত্র খুঁজে পায়, যা থেকে জানা যায় যে কিম একজন ডাক্তার। ব্যাগের ভিতর থেকে একটি ফোন বেজে ওঠে এবং কাংসি অনিচ্ছা সত্ত্বেও ফোনটি ধরে। সে কিমের মেয়ে মেরির কণ্ঠ শুনতে পায় এবং সংক্ষিপ্ত কথোপকথনের পর কাংসি স্কুল ছুটির পর তার সাথে দেখা করতে যায়। এদিকে ব্রায়ান কি এবং বিয়ন্ড হন নামের দুই ভাই অবৈধ অভিবাসীদের কন্টেনারটির কাছে পৌঁছায়। দরজা খোলার পর তারা এটা দেখে হতবাক হয়ে যায় যে একজন পুরুষ ছাড়া ভিতরে সবাই মৃত। ভিতর থেকে পচা লাশের ভয়ঙ্কর দুর্গন্ধ ভেসে আসতেছিল। তারা দুইজনে হতভম্ব হয়ে পড়ে এবং ঘটনাস্থলের একটি ভিডিও করে ও লোকটিকে ট্রাকে তুলে নেয়। সে কিছু জিনিস কেনার জন্য দোকানের ভিতরে যায় এবং বেঁচে যাওয়া লোকটিকে সাথে নিয়ে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে বেঁচে যাওয়া লোকটি সেখান থেকে পালিয়ে যায়। দোকান থেকে বের হয়ে বিয়াঙ্কি লোকটিকে সেখান থেকে দৌড়ে পালাতে দেখে এবং তার ভাই লং হন মরিয়া হয়ে তার পিছু দাওয়া করে, কিন্তু কিছুক্ষণ ভয় পেয়ে সে দাও ছেড়ে দেয় এবং তার ভাইকে একটি ক্লিনিকে নিয়ে যায়, যেখানে ডাক্তার বিয়ন্ডকে কিছু সাধারণ ওষুধ দিয়ে বিশ্রাম নিতে বলেন। কিন্তু বিয়ন্ড ক্রমাগত কাশতেছিল এবং কাশির কারণে তার মুখ থেকে বের হওয়া স্ল্যাম বা তার স্পর্শে আসা প্রত্যেকে প্রভাবিত করছিল। অন্যদিকে কিম স্কুলের বাইরে কিমের মেয়ে মেরির সাথে দেখা করতে যায়, কিন্তু তার মায়ের মতো সেও তার সাথে কথা বলে না। সে তার কাছ থেকে তার মায়ের ব্যাগ এবং কাংজির বিজনেস কার্ড নিয়ে জায়গাটি ছেড়ে চলে যায়। কিংস ক্রস রোডস থেকে বাড়ি ফেরার পথে তারা দেখে যে কাছে পার করা একটি বাস থেকে কিছু লোককে হিংস্রভাবে টেনে নামানো হচ্ছে। দেখানো হয় যে বাসটি ধীরে ধীরে গুন্ডাক শহরে পুরোটাকে গ্রাস করছে। বাড়ি ফিরে কিম তার ব্যাগ দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং তার মেয়েকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। মা ও মেয়ে যখন বাড়িতে কথা বলছিল তখন কিমের হাসপাতাল থেকে একটি ফোন আসে যে হঠাৎ একটি জরুরি অবস্থা তৈরি হয়েছে, তাই তাকে অবলম্বে হাসপাতালে নিয়ে যেতে হবে। সে মেরি জোকে তার দাদির কাছে রেখে হাসপাতালের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা দেখে যে সব আতঙ্কিত। সে সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে ছুটে যায়, যেখানে রোগী বিয়ন্ডের অবস্থা খুবই সংকটজনক। সে প্রচুর রক্ত কাশি দিচ্ছিল। সে তার অন কল ডাক্তারকে বলে যে তার ফ্লু হয়েছে, কিন্তু ডাক্তার তা মানতে রাজি হন না। শীঘ্রই ডাক্তার বিয়ন্ডের ফোনে মৃতদের ভরা একটি কন্টেনারের ভিডিও দেখতে পান। সেখান থেকে তারা বুঝতে পারে যে বাসটি সেখান থেকে চুরিয়েছে। তারা দ্রুত তার ভাইকে খুঁজে বের করে। তার বড় ভাই তার বোনকে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু মানজির কিছুই পারে না। সে চুপ করে থাকে। হঠাৎ একটি জরুরি অ্যালার্ম বেজে ওঠে। মানজিকে দেখে সে খুবই বিচলিত হয়ে পড়ে এবং ডাক্তারের সতর্ক বার্তা সত্ত্বেও সে জোর করে সে জরুরি কক্ষে ঢুকে পড়ে, যেখানে তার ভাই মারা গিয়েছিল। তাকে মৃত দেখে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারা ভাইয়ের মৃতদেহ জুড়ে ধরে দৌড়াতে থাকে, যার ফলে তার ভাইয়ের রক্ত তার শরীরে রেগে যায়। রাগের মাথায় সে হাত দিয়ে বেশ কয়েকজন ডাক্তারকে মারার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে ধরা পড়ে যায়। যখন সে একটি গাড়ির ধাক্কা খেতে যাচ্ছিল
তখন কন্টেনার থেকে বেঁচে ফেরা মানজিন তাকে বলে যে লোকটি খুবই ক্ষুধার্ত, তাই সে তাকে কিছু খেতে দেয়। কথা বলার সময় মানজিন তাকে বোঝে সে নিরাপদ, তাই তার উচিত আমার থেকে দূরে থাকা, কিন্তু মানজিন কথা বলতেই থাকে। কয়েক মুহূর্তের মধ্যে মানজিন প্রচণ্ডভাবে কাঁপতে থাকে এবং তাকে সাহায্য করার জন্য কাউকে ডেকে আনতে বলে। মানজিন সাহায্যের জন্য চিৎকার করে এবং তারা সেখানে পৌঁছানোর আগেই মানজিং চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে মানজিং ইতিমধ্যে চলে গেছে। শহরে হাজার হাজার মানুষ ভাইরাসে আক্রান্ত হয়, হাসপাতালগুলো রোগীতে ভরে যাচ্ছিল। এদিকে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি র একটি দল ক্যাম্প কোরিয়া সেন্টারের ক্যান্টিনের সাইটে এসে পৌঁছায়। তারা সমস্ত মৃতদেহ পুড়িয়ে ফেলে, কিন্তু মৃতদেহ খাওয়ার জন্য পরিচিত একদল ইঁদুর সেই আগুন থেকে সরে যায় এবং সব ইঁদুর শহরে পালিয়ে যায়। এদিকে দেশের শীর্ষস্থানীয় ডাক্তারদের একটি দল একটি জরুরি বৈঠক করে। উত্তপ্ত বিতর্কের পর তারা একটি সিদ্ধান্তে পৌঁছে যে এই মারাত্মক ভাইরাসটি হলো H5N1 এবং তার স্পর্শে আসা যে কেউ 36 ঘন্টার মধ্যে মারা যাবে। সমস্ত ডাক্তাররা সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব শহরটিকে কোয়ারেন্টাইন করার জন্য অনুরোধ করেন, অন্যথায় ভাইরাসটি সারা দেশে এবং এমনকি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। এদিকে কিন তাদের একটি সুপার মার্কেটে নিয়ে যায়, যেখানে তারা একসাথে দুপুরে খাবার খায় এবং একে অপরের সেরা বন্ধু হয়ে ওঠে। একে অপরের সাথে তাদের গোপনীয়তা ভাগ করে নেয়। একটি সংক্ষিপ্ত আতঙ্কের পর তারা যখন সুপার মার্কেট থেকে বের হতে যাচ্ছিল, তখন একটি ঘটনা ঘটে। সেখানে অনেকে রক্ত বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। যখন এটা ভেঙে পড়তে শুরু করে, তখন কিছু লোক সঙ্গে সঙ্গে বলতে থাকে এ সময় একজন মহিলাকে এসলেটের থেকে পড়ে যেতে দেখে তার সন্তানের দিতে আসতে, কিন্তু তার কথা দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। একই সময় এই ভাইরাসটি এত দ্রুত ছড়িয়ে পড়ছিল যে হাসপাতাল এবং যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছিল। সিস্টেমটি অতিরিক্ত ভারাক্রান্ত হয়ে পড়ায় ডাক্তার ও রাজনীতিবিদরা শহরে লকডাউন জারি করতে বাধ্য হন। নিজেদের জীবনের ভয় রাজনীতিবিদ ও ডাক্তাররা গবেষণা করার জন্য সিউল শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সব গবেষক বেসামরিক শহরে পৌঁছানোর সাথে সাথে কিম ডাক্তারকে বলে যে সে তার মেয়েকে খুঁজে বের করে তাদের বাড়িতে ফিরিয়ে আনবে। এরপর তার কাছে একটি ফোন আসে। সেই ফোনটি ধরে তাকে সুপার মার্কেটের পরিস্থিতি সম্পর্কে জানায়। এক মুহূর্ত দেরি না করে কিম সাথে সাথে সুপার মার্কেটের দিকে ছুটে যায়, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লোকজন দোকানপাট লুট করতে ও একে অপরের সাথে মারামারি শুরু করে, যার ফলে এক বিশাল দাঙ্গা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এসে পৌঁছায়। মর্কিনজি সে বিশৃঙ্খলার মধ্যে মিওরিকে খুঁজতে শুরু করে। অবশেষে কিছুক্ষণ আতঙ্কিত থাকার পর তাকে খুঁজে পায়। বন্দুকধারীরা হামলা করার আগে তারা তিনজন সুপার মার্কেট থেকে পালিয়ে যায়। কিনজি কিমকে তাদের সাথে শহর ছেড়ে চলে যেতে বলে, কিন্তু সে বলে যে মাসকে সাহায্য করা তার কর্তব্য, তাই সে তাদের সাথে যেতে পারবে না। সে তাদের তার গাড়ি চাবি দিয়ে দেয়। এরপর সে তাদের বিদ্বেষ জানায়। কিছুক্ষণের আতঙ্কের পর সে এবং তার সঙ্গে সুপার মার্কেটে আটকে পড়া লোকদেরকে বের করতে শুরু করে। সে এবং তার মেয়ে বিমানবন্দরে পৌঁছে নিরাপত্তা তল্লাশি পার হয়, কিন্তু যখন তারা শেষ ফ্লাইটে উঠতে যাচ্ছিল, তখন একজন লোক তাদের উপর চিৎকার করতে শুরু করে এবং তাদের বিমানে উঠতে বাধা দেয়। সে রাতে কোরিয়ান সেনাবাহিনী তাদের নিজস্ব বাহিনী এবং ডিডিসিকে সাথে নিয়ে পুরো শহর জুড়ে কঠোর লকডাউন জারি করে এবং শহরের সমস্ত আক্রান্তদের একটি কোয়ারেন্টাইন ক্যাম্পে পাঠিয়ে দেয়। সিউলের রাজনীতিবিদরা জাতীয় আন্তর্জাতিক ডাক্তারদের সাথে মিলে একটি জরুরি বৈঠক করেন এবং এই সিদ্ধান্ত উপনীত হন যে সমস্ত নাগরিকদের পরীক্ষা করা হবে এবং যারা সংক্রমিত ও যারা সংক্রমিত নয় তাদের আলাদা করে রাখা হবে। তাদের পরিকল্পনা ছিল যে যাদের মধ্যে ভাইরাসের কোনো লক্ষণ দেখা যাবে না তাদের ছেড়ে দেওয়া হবে এবং যারা সংক্রমিত তাদের চিকিৎসার জন্য আলাদা করে রাখা হবে। সিওল শহরের দলটি তাদের মেয়েকে নিয়ে ক্যাম্পে ফিরে আসে এবং দেখতে পায় যে সেখানকার পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। মানুষ রাস্তায় হাঁটা তো দূরের কথা, নড়াচড়াও করতে পারছে না। তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে কাশতে ছিল, বাকিরা তারও শীঘ্রই সংক্রমিত হবে। এ বই পরের দিন সকালে পরীক্ষা কক্ষে নিয়ে যাওয়া হয়। সরকারি আদেশে কিছু সৈন্য ভবনের ছাদে উঠে ভাইরাসটি যাতে আরো ছড়িয়ে না পড়তে পারে সেই জন্য সব পাখিকে মেরে ফেলছে। এদিকে ক্যাম্পের কর্মকর্তারা পিনাটকে খুঁজে পায়। তাকে পরীক্ষা করার পর ডাক্তাররা অবাক হয়ে যায় যে কিভাবে তার শরীরে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে, যা তাকে ভাইরাস থেকে সুরক্ষিত করে তুলেছে। এরপর ক্যাম্পের কর্মকর্তারা কিমকে ভাইরাসের অ্যান্টিবডি প্রয়োগ করতে বলে, কারণ ক্যাম্পের একমাত্র ডাক্তার হিসেবে সে এই ভাইরাসটি সম্পর্কে জানত। কয়েক ঘন্টার পর কিম মংসির শরীর থেকে অ্যান্টিবডি বের করতে সফল হয়। যখন সে সরাসরি একজন রোগীর শরীরে সেগুলো ইনজেকশন হিসেবে দেওয়ার প্রস্তাব দেয়, তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে তা করতে নিষেধ করে। কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে যখন সে গোপনে তার অসুস্থ মেয়েকে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তখন দুইজন বর্তমান সদস্য তার ট্র্যাক নম্বর 2066 দিয়ে তাকে খুঁজে বের করতে সক্ষম হয়। সে সেখানে পৌঁছে কিমকে জানায় যে তার মেয়ের পরীক্ষার ফল পজিটিভ এসেছে এবং সে তাকে সেখান থেকে নিয়ে যেতে এসেছে। এখানে কিম খুবই কষ্ট
কষ্ট পায়, কারণ তাকে তার মেয়ে থেকে আলাদা হতে হবে। যার পর গার্ডেন তাকে সংক্রমিত এলাকায় নিয়ে যায়। কিছুক্ষণ ভয় পাওয়ার পর কিমের এক বন্ধু তাকে দেখতে পায় এবং বুদ্ধিমত্তার সাথে তাকে সংক্রমিত এলাকা থেকে বের করে নিয়ে আসে। অপরদিকে সে জায়গায় পৌঁছায় যেখানে মনসিকে রাখা হয়েছিল। এখানে কিমিটাও জানান যে কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী সরকারি কারো শরীরে অ্যান্টিবডি প্রবেশ করানো নিষেধ, তবু সে মনসির উপর অ্যান্টিবডিগুলো ব্যবহার করে, কারণ তার স্বাস্থ্যের এতটা অবনতি হয়েছিল যে আমরা আমাদের মেয়ে এবং মনসির মধ্যে অ্যান্টিবডি আদান প্রদান শুরু করি। কিন্তু তারপর গার্ডেন তাকে সরাসরি ভিতরে নিয়ে যায়। তারা সেখানে গিয়ে কিমকে অজ্ঞান করে দেয় এবং সংক্রমিত মেয়েকে নিয়ে যায়। এদিকে কাঞ্জি দেখেছে তারা তাদেরকে সংক্রমিত এলাকায় নিয়ে যাচ্ছে, তাই সেও তাদের অনুসরণ করে। পথে সে মেরি হিউর হাজব্যান্ডটি পরে থাকতে দেখে শীঘ্রই তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে হাজার হাজার সংক্রমিত মানুষের মৃতদেহ প্লাস্টিকে মোড়ানো হচ্ছিল। কিন্তু কিছু লোক তখনও মারা যায়নি। এমন সময় এক ভয়াবহ দৃশ্য উন্মোচিত হয়। একটি বিশাল ক্রেনের মৃতদেহগুলোকে স্টেডিয়ামের ভিতর নিয়ে যাচ্ছে এবং মাছগুলোকে জ্বলন্ত জঞ্জালে পরিণত করছে।